দর্শকেরা শুনতে চায় কি আসলে? আমার মনে হয় না দর্শকেরা শুনতে চায়, কারণ দর্শকেরাও তো প্রেম করেন, তাই না? প্রেমটা তো একটু একটু সুন্দর করে অবগুণ্ঠনে রাখবার জিনিস, একটু ব্যক্তিগত, একটু পার্সোনাল। দর্শকরা আশা করি বেশি খোঁচাবেন না। সেটা তো প্রেম, ভালোবাসা, বিরহ সবার জীবনেই থাকে, আমাদের জীবনেও আসে, এসে আবার একটু দক্ষিণা বাতাস দিয়ে চলে যায়। চ্যালেঞ্জ জানি না, তবে আমার অ্যাকশন খুব ভালো লাগে, আমার কমেডি খুব ভালো লাগে। অ্যাকশন কমেডি এরকম কিছু কাজ হলে মন্দ হয় না। আজকে এবিপি লাইভ যে অভিনেত্রীর সঙ্গে গল্প করতে বসেছে, তিনি আক্ষরিক অর্থে মাটির খুব কাছাকাছি থাকা মানুষ, কারণ তিনি মাটি ভালোবাসেন, গাছ ভালোবাসেন, এবং ঠিক সেই কারণে আমরা অভিনেত্রীকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেখানে আশপাশে ভারী সুন্দর গাছ দেখা যাচ্ছে, আকাশ দেখা যাচ্ছে। এই রকম একটা আবহ বোধহয় জয়া এহসানের সঙ্গে গল্প করার জন্য একদম পারফেক্ট, তাই তো? দারুণ, সত্যি প্রথমেই থ্যাঙ্কস দিই এরকম একটা আয়োজনের জন্যে, যে একেবারে আমরা ন্যাচারাল একটা লাইট, সামনে এত সুন্দর আম গাছে এত মুকুল এসছে, আমার দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। সাথে কিন্তু একটা মুকুলের ঘ্রাণ পাওয়া যাচ্ছে, টের পাচ্ছ? তাই না? এই যে সিনেমার প্রচারে কলকাতা আসা, তো কলকাতায় এলে কি কি জিনিস মাস্ট, মানে কি কি খাবার খেতে হবে, বা কোথাও কোথাও প্রত্যেকবারই মোটামুটি যাওয়া হয়, এগুলো কি? সেগুলো হচ্ছে ওই যে আমার পেট শপগুলোতে যাওয়া হয়। আজকে তো আমরা অলরেডি একটা পেট ক্যাফেতে আছি, এটা এত সুন্দর একটা জায়গা, দর্শকদেরও বলবো এখানে আপনার বাচ্চাদেরকে নিয়ে আসবার জন্যে। আর হচ্ছে আমার যেটা ফেভারিট সেটা হচ্ছে একটু আমি ফুচকা খেয়ে নিই, আর একটু মিষ্টি। হ্যাঁ, মিষ্টি, রসগোল্লা। এবার তো শীত আছে, ফলে নলেন গুড়ের রসগোল্লা হয়েছে তো? হ্যাঁ, নলেন গুড়ের রসগোল্লা, আর এখান থেকে নলেন গুড় আমি আবার টিউবে করে নিয়ে যাই বা যে কোনোভাবে নিয়ে যাই, সেগুলো বাংলাদেশে গিয়ে মানে মা ভীষণ খুশি হন। অবশ্যই নলেন গুড়ের নানান রকমের তো এখন মিষ্টি সব আছে, সেগুলো তো না মানে না চাকলেই নয়। জয়া সেন ভীষণ মিষ্টি হলেও এবং মিষ্টি খেতে সমান ভালোবাসলেও যে ছবিটা নিয়ে কথা বলতে বসেছি ওসিডি, সেটা কিন্তু থ্রিলার। তো এই ছবিটায় রাজি হলে কেন? এই ছবিতে রাজি হবার কারণ, প্রথমেই যখন শুনলাম ওসিডি নিয়ে একটা ছবি হচ্ছে, আমি সাথে সাথে আমি পিক করলাম যে আরে ওসিডি নিয়ে তো আগে কখনো কোনো কাজ হয়নি, তাহলে আমি কেন করব না। ওসিডির নামটা শুনে, দ্বিতীয়ত সৌকর্যের সঙ্গে কাজ, অবশ্যই সৌকর্য খুব ভীষণ রকম প্রতিভাময় একজন ডিরেক্টর। আর হচ্ছে সমাজের দুটো খুব প্রয়োজনীয় গল্প বা দুটো খুব প্রয়োজনীয় ইস্যু নিয়ে এই ছবিতে জুড়ে দেওয়া হয়েছে, ওসিডি এবং পেডোফাইল। এই দুটো নিয়ে একসঙ্গে কাজ করা বোধহয় সেটাই প্রথম। তো কেউ যদি বলে ওসিডি নিয়ে ফার্স্ট ফিল্ম হয়েছে, তো সেই ক্ষেত্রে আমার নামটা আসবে, আমি সেটার সঙ্গে সংযুক্ত ছিলাম, আমার খুব ভালো লাগবে, দ্যাটস ওয়াই এই ছবিটি করা। এই ছবির মধ্যে এমন একটা আবহ রয়েছে যেখানে ছোটোবেলার একটা ঘটনা খুব এফেক্ট করে, এবং সেটা মানে বড় বয়সে গিয়েও একটা খুব প্রভাব ফেলে। তোমার নিজের ছোটোবেলায় এরকম কোনো ঘটনা আছে, সেটা খারাপ নাও হতে পারে, ভালোও হতে পারে, যেটা তোমার এখনো পর্যন্ত জীবনে খুব এফেক্ট ফেলেছে বা তোমার জীবন পরিবর্তন করেছে? দেখো, ছোটোবেলাটা তো খুব ইম্পর্ট্যান্ট একটা মানুষের ভিত্তি, সেটার উপরে ডিপেন্ড করে মানুষের পরবর্তী মানুষটা কেমন হবে সেটা অনেকখানি স্ট্রাকচারটা তৈরি হয়ে যায়। আমি এই মুহূর্তে ঠিক ওভাবে করে না বলতে পারলেও, আমার কাছে ওরকম কোনো ঘটনার কথা আমার না মনে হলেও, আমার কাছে এখন মনে হয় আমি যেই আবহাওয়াতে বড় হয়েছি, বেড়ে উঠেছি, আমি একটা হস্টেলেও থেকেছিলাম, সেই হস্টেলে নানান রকমের মানে নানান রকম সমাজের নানান রকম স্তরের লোকেরা একই সঙ্গে থাকতো। তো সেই জায়গা থেকে না আমার খুব ওই বিষয়টি তৈরি হয়ে গেছে, যে কোনো জায়গায়, যে কোনোভাবে, যে কোনো পরিবেশে পরিস্থিতিতে আমি মানুষের সঙ্গে মিশে যেতে পারি, যেটা আমার অভিনয়ের ক্ষেত্রেও খুব হেল্প করে। এই আমার এই বিষয়টি কিন্তু তৈরি হয়েছিল, মানে বীজটা বুনেছিল আমার মনে হয় ভারতেশ্বরী হোমস, যেটা আমি অ্যাকনলেজ না করলেই নয়। ভীষণ ছোট ছিলাম, কিন্তু আমি যে আজও এতটা ইন্ডিপেন্ডেন্টলি বড় হয়েছি, বেড়ে উঠেছি, সমস্ত কাজ নিজেরটা নিজেই করতে পারি, এগুলো সমস্ত শিক্ষা কিন্তু আমি সেই সময়টায় পেয়েছি। এবং যে কোনো সবার সঙ্গে মেশা, একসঙ্গে বেড়ে ওঠা, মানে দেখা যায় যে ওখানে খুব অবস্থাপন্ন ঘরের বাচ্চারাও পড়ছে,
আমার মতন মধ্যবিত্ত ফ্যামিলির বাচ্চারাও পড়ছে, আবার একেবারেই নিম্ন মধ্যবিত্ত যারা তারাও পড়ছেন, একই সাথে থাকছেন, পাশাপাশি বেড শেয়ার করছেন। তো তখন না আমি দেখেছি যে ওখান থেকে যারাই বেরিয়েছে তাদের ভেতর সেই ডিভাইডটা একেবারেই নেই। প্রত্যেকে স্ব জায়গায় এখন যেখানেই আছে তারা খুব ভালো আছে এবং তারা সকলে সবার সঙ্গে একদম মিশে যেতে পারে। তাদের ভেতরে ওরকম কোনো বিষয়গুলো নেই যে আমি আপার স্টেয়ার্সে আছি, আমি উঁচুতলার মানুষ, ও নিচুতলার মানুষ, সেই বিষয়গুলো একেবারেই নেই। এই যে ছোট থেকে বড় হয়ে ওঠা এবং সবার সঙ্গে মিলেমিশে বড় হয়ে ওঠা, এইটা পরবর্তীকালে অভিনয় জগতে তো অনেক রকম পরিস্থিতি আসে, এইটা ভীষণ সাহায্য করেছে কি? অবশ্যই, অবশ্যই। এটা আমার ভিত, আমি তো বলবো মানুষ হিসেবে তৈরি হওয়ার জন্যই এটা আমার ভিত ছিল। খুব অল্প সময়ে ছিলাম আমি সেখানে, কয়েক বছর, কিন্তু আমি এই যে মানুষের ভেতরে সব মানুষকে একভাবে দেখা অথবা একইভাবে থাকা, সবার সঙ্গে মিলেমিশে থাকা, যে কোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, এই শিক্ষাগুলো আমার শুরু হয় আসলে সেখান থেকে। বাবা মার কাছ থেকে দূরে থেকে, যখন বাবা মারা তো আমার খুব প্যাম্পার করে বাচ্চাদেরকে অবশ্য নষ্ট করে দেয়, তো সেটা সুযোগটা আমি নিজেও তেমন হয়তো ছিলাম না, কিন্তু তারপরেও সেটা সুযোগটা পাইনি আমি হস্টেলে থাকবার কারণেই। এবং আমার অভিনয় জীবনে, আমার যে কোনো কাজে আমার মনে হয় অভিনয়টা আমাদের খুব প্রয়োজন আছে। স্বাভাবিকভাবে সবার সঙ্গে মিশে যাওয়া, সব পরিবেশে খাপ খাইয়ে নেওয়া, এই শিক্ষাটা আমি ওখান থেকেই সবচেয়ে বেশি রপ্ত করেছি। মানে এটা এমন কোনো বড় বিষয় নেই, এটাই হবার মতো, এটাই হবার কথা, কিন্তু আমি এমনি বলছি আমার স্কুল রিকল করতে গিয়ে। আসলে আমি রাজনীতির প্রশ্নে যাচ্ছি না, বাংলাদেশের বর্তমানে অভিনয় বা খেলার দুনিয়া, তার কি পরিস্থিতি? সেখানে কি কোনো রকম পরিবর্তন এসেছে, নাকি সবটা খুব স্বাভাবিক চলছে? আমাদের এই যে রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পরেও বেশ কিছু ফিল্ম কিন্তু রিলিজ করেছে এবং সেগুলো ভীষণ ভালো করেছে এবং দর্শক সিনেমা হলে গিয়ে সিনেমা উপভোগ করেছে। দর্শক বোধহয় যে কোনো পরিস্থিতিতেই একটু বিনোদন পছন্দ করে। না, সে তো অবশ্যই, বিনোদন তো জীবনের অংশ, আর এটা আমাদের ব্রিদিং স্পেস, এটা তো করতেই হবে। বর্তমানে তোমার আশপাশে সাধারণ মানুষের জীবন কি কোনোভাবে চেঞ্জ হয়েছে তোমার চোখে? এখানে না বাংলাদেশে? বাংলাদেশে সাধারণ লোকের দেখো, এটা এখনই খুব তাড়াতাড়ি বলে ফেলাটা সম্ভব নয়। এটার রেজাল্ট আমরা আরও পরে দেখতে পাবো। আসলে আমার মনে হয় আরও পরে আমরা বুঝতে পারবো। তবে দেখো, জীবন কোনো কিছুতেই থেমে থাকে না। রাজনীতি, পটভূমি চেঞ্জ অথবা গণ অভ্যুত্থান, এগুলো আগেও হয়েছে, সেগুলো হয়েছে, কিন্তু মানুষের জীবন তো বহমান, সেটা তো চলবেই, সেটা চলতেই থাকবে। এবং মানুষ, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, আমাদের মতো মানুষ, তারা সকলেই সকলের জায়গায় আছে, সকলের মতো করে চেষ্টা করছে এই নতুন সময়টাকে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য। এবার আরেকটা প্রশ্নে আসি, যেটা অনেকের প্রশ্ন, জয়া আহসান নাকি প্রেম করছেন? এটা নতুন কোনো প্রশ্ন তো নয়, নতুন কোনো উত্তরও নয়। হ্যাঁ, সেটা বহু আগের ঘটনা। না, সেটা দর্শকেরা শুনতে চায়। দর্শকেরা শুনতে চায় কি? আসলে আমার মনে হয় না দর্শকেরা শুনতে চায়, কারণ দর্শকেরাও তো প্রেম করেন, তাই না? প্রেমটা তো একটু সুন্দর করে অবগুণ্ঠনে রাখবার জিনিস, একটু ব্যক্তিগত, একটু পার্সোনাল। তো দর্শকরা আশা করি বেশি খোঁচাবেন না। সেটা তো প্রেম, ভালোবাসা, বিরহ সবার জীবনেই থাকে, আমাদের জীবনেও আসে, এসে আবার একটু দক্ষিণা বাতাস দিয়ে চলে যায়, সেরকম করে আছি আর কি। তবে প্রেমে থাকা তো ভালো, প্রেমে থাকতেই হবে। অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে কি পরিকল্পনা রয়েছে? কোনো পরিকল্পনা নেই। আমি না অভিনয় জীবনে কোনো পরিকল্পনা আছে আমার, না ব্যক্তিগত জীবনে কোনো পরিকল্পনা আমার। কোনো কিছু পরিকল্পনা করবে প্ল্যান মাফিক হয় না। সামনে যে চ্যালেঞ্জ আসে সেটা নিয়ে কাজ করার চেষ্টা করি। আর পরিকল্পনা না, ব্যক্তি জয়ার কোনো পরিকল্পনা এখনই নেই। ছবির কথায় ফিরি, যে ছবিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শিশু শিল্পীদের নিয়ে কাজ করা। তো সেই অভিজ্ঞতাটা কেমন হলো? যদিও আগেও হয়েছে, ভূতপরীতেই আমরা দেখেছি। শিশুদের নিয়ে কাজ করে, এখনকার শিশুদেরকে তো শিশু বলা যায় না, তারা এত জানেন,
জানেন, মানে এত জানেন, এত বোঝেন, আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী, সত্যি জ্ঞানী। মানে আমি এটা মিন করছি। আগে যেই বাচ্চাটির সঙ্গে আমি কাজ করেছি শৌকর্যের ছবিতে, ভূতপরীতে, সেখানে আমি দেখেছি ও আমাকে পাশে বসিয়ে ওর গাড়ি এটা এই হবে, এত সালে এত এটা হবে ওটা হবে, নানান রকম ভবিষ্যৎবাণী, নানান রকম কিছু আমাকে শেখাচ্ছে, আর আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি। এটা বলে কী রে বাবা, মানে আমি ওদেরকে আর বাচ্চা বলবো না, ওদের মাথাটা বাচ্চা নেই, ওরা হাতে পায়ে বাচ্চা রয়েছে। আর এখানে যে আমরা আশিয়াকে দেখি, আশিয়াও তো ভীষণ মানে পরিপক্ক একজন অভিনেতা, সে খুব ভালো দারুণ অভিনয় করেছে, ওর ক্যারেক্টারটাও ভীষণ চ্যালেঞ্জিং ছিল এবং ও এত ভালো করেছে, এটা দারুণ করেছে, দুর্দান্ত করেছে অভিনয়। অনেক রকম চরিত্রে অভিনয় করেছো, এমন কোনো চরিত্র আছে যে চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে খুব ভালো লাগবে বা একটা নতুন চ্যালেঞ্জিং, মানে একটা নতুন চ্যালেঞ্জ বলে মনে হবে? চ্যালেঞ্জ জানি না, তবে আমার অ্যাকশন খুব ভালো লাগে, আমার কমেডি খুব ভালো লাগে। অ্যাকশন কমেডি এরকম কিছু কাজ হলে মন্দ হয় না। টলিউডে কোন পরিচালকের সঙ্গে এবং কোন অভিনেতার সঙ্গে কাজ করার খুব ইচ্ছা? অভিনেতা লম্বা তালিকা, মনে করে করে বলতে হবে, তবে নতুনদের সঙ্গে আমি ভীষণ কাজ করতে চাই। নতুন যারা অভিনয় করেছেন বা করবেন, করেছেন আর কি, নতুন যারা অভিনয় করছেন এখন, এবং নতুন যেসব পরিচালক আছেন তাদের সঙ্গে আমার কাজ করবার ভীষণ ইচ্ছে রয়েছে, নতুনদের সঙ্গে। আমার একটা শেষ প্রশ্ন, যে জয়া আহসানের কি নিজের জায়গা এবং জনপ্রিয়তা হারানোর ভয় রয়েছে? সত্যি বলতে এক্ষুনি তো আমি এগুলো এক্সপিরিয়েন্স করিনি, রয়েছে কি রয়নি। নেই বললে সত্য বলা হবে না, আছে বললেও সত্য বলা হবে না। যখন আমি এই পরিস্থিতিতে পড়বো তখনই আমি বলতে পারবো আসলে আমার সেই ইনসিকিউরিটিটা আছে কি না। জনপ্রিয়তাটা না, তবে অভিনয় করে যাওয়ার একটা লোভ রয়েছে, অভিনয়টা করে যাবার একটা লোভ রয়েছে, সেটা আমার আছে। যেন সুস্থ থাকি সবসময় কাজ করে যেতে পারি, লোকে আমাকে যেভাবে যেই ভালো ভালো চরিত্রতে দেখতে পেয়েছে সেই চরিত্রগুলো পোট্রে করতে পারি, সেরকম একটা লোভ আমার আছে। ওসিডি মুক্তি পাচ্ছে, এই ছবিটা অবশ্যই তোমার খুব কাছের ছবি, কিন্তু এমন কোনো একটা ঘটনা বা দৃশ্য যেটা শ্যুট করা বা যেখানে অভিনয় করাটা খুব চ্যালেঞ্জিং ছিল, এবং চরিত্র তো সিনেমার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় না, বোধহয় ক্যারি হয় আর কি, তো সেইটা যেটা খুব মনে আছে? চরিত্র, এই চরিত্রটি কিন্তু খুব স্ট্রং, এবং কিছু চরিত্র আছে না ভেতরে থেকে যায়, ওগুলোকে একেবারে ফ্ল্যাশ আউট করে দেওয়া যায় না। ওসিডি শ্বেতা চরিত্রটা সেরকম একটি চরিত্র, আর ভীষণ রকমের মানে একটা উত্থান পতন ছিল চরিত্রটির, চলনটা ভীষণ রকমের স্ট্রং। তো সেই জায়গার থেকে আমার মনে হয় শ্বেতা চরিত্রটি আমার ভেতরে রয়ে গেছে, এবং বেশ কিছু তোমার ছিল সেখানে, হ্যাঁ সিনস ছিল যেগুলো খুব ইন্টেন্স। চরিত্রটা নিশ্চয়ই যারা ট্রেলার দেখেছে তারা বলতে পারবে যে ভীষণ ইন্টেন্স একটি চরিত্র। তো সেই জায়গা থেকে বেশ কিছু জায়গা ছিল খুবই ইন্টেন্স জায়গা, আমি এক্ষুনি সেটা বলবো না সব কিছু, কিন্তু দর্শক একটু হলে গিয়ে দেখো। আমি মনে করি খুব প্রয়োজনীয় দুটো ইস্যু নিয়ে এখানে কথা বলা হয়েছে, পিডোফিলিয়া এবং ওসিডি। পিডোফিলিয়া আমাদের এমন একটি বিষয়, একটি মানসিক ব্যামো, যেটি আসলে অন্য আরেকটি ডিস্টার্ব মানুষ তৈরি করে দেয়, যেটি আমরা এই গল্পে আমরা দেখব যে এই মেয়েটির একটি চাইল্ডহুড ছিল, সেই চাইল্ডহুডের কারণেই একটু ট্রমাটাইজড একটা চাইল্ডহুড ছিল, সেই চাইল্ডহুডের কারণেই সে আসলে গিয়ে এরকমভাবে একটি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন কিছুটা, এবং সে সমাজ সংস্কারের মানে কাজে নামে। সমাজ সংস্কার মানে হচ্ছে হলো শুধুমাত্র আশেপাশটা পরিষ্কার করা বা তার বাড়ি পরিষ্কার করা, চেয়ার টেবিল পরিষ্কার করা, সেটা নয়। সে ওই যে মানুষটা যাচ্ছে সামনে দিয়ে, সেই মানুষটি পরিষ্কার কিনা, মানুষের অন্তরটা পরিষ্কার কিনা, সেটা পরিষ্কারের কাজে সে লেগে পড়ে। সে এতটা অবসেসিভ হয়ে যায়, যেই কারণে ওসিডি। আসলে কি এটা ওসিডি নাকি অন্য কোনো গল্প, সেটা দেখবার জন্য হলে যেতে হবে। দর্শকদেরকে বলবো যে একটা শিশুর বড় হয়ে উঠবার গল্প হচ্ছিল আমাদের এই ওসিডি, এবং খুব প্রয়োজনীয় কিছু বিষয়, পিডোফিলিয়া, যেটা নিয়ে আমরা অনেকেই কথা বলতে
বলতে লজ্জা পাই, আমাদের কমফোর্ট জোনের বাইরে গিয়ে কথা বলতে হয় বলে, বা কারোর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে বলে এমন কিছু বিষয় আশয় থাকে যেগুলোর জন্যে আমরা আসলে বাচ্চাদেরকে বলি ওরা একটু বেশি কথা বলে, ওরা বোঝে না, একটু রং চড়িয়ে বলে তুমি চুপ থাকো। না, বাচ্চাদের কথা শুনতে হবে। আসলে বাচ্চারা ভীষণ যুক্তিতে কথা বলে, বাচ্চাদেরকে সেই স্বাধীনতা দিতে হবে। এখন যদি গুড টাচ ব্যাড টাচ শেখানো হয়, তাহলে কেন নয় পিডোফিলিয়া নিয়ে ভোকাল হবার বিষয়, সমলিঙ্গ নিয়ে কথা হচ্ছে, সমলিঙ্গের অধিকার নিয়ে আমরা কথা বলছি, আমরা মিটু নিয়ে কথা বলছি, কেন আমরা বাচ্চাদের বিষয় নিয়ে কথা বলবো না, বাচ্চাদের সুরক্ষার বিষয় নিয়ে কথা বলবো না? তো আমি দর্শকদেরকে বলবো আপনারা প্লিজ পার্টিসিপেট করুন এবং আপনারা বুঝতে পারবেন কেন এই ছবিটি দেখা এবং এই ছবিটি ছড়িয়ে দেওয়া সবার ভিতরে খুব জরুরি। 8 থেকে 80 সকলে দেখতে পারবেন। তো বাড়ির ফ্যামিলির সবাই এবং ছোট্ট বাচ্চারা, শিশুরা সকলে একসঙ্গে বেশু কিন্তু ছবিটি দেখতে পারবেন, সেই কথা দিচ্ছি। তোমাকে এই ছবিটি এবং তোমার আগামী সমস্ত কাজের জন্য অনেক শুভেচ্ছা, কারণ তোমার সমস্ত কাজ এবং চরিত্র দেখার জন্য দর্শক সবসময় অপেক্ষা করেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি এবিপি লাইফের সমস্ত দর্শকদেরকে বলবো, আমার অন্য ছবি যেভাবে ভালোবেসে দেখেছেন, আপনারা যে কন্টেন্ট নির্ভর কাজ ভালোবাসেন তারা অবশ্যই দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। 6 ফেব্রুয়ারি রিলিজ তো করছি, দেখতে যাবেন ছবিটি। বাকি সমস্ত খবরের জন্য নজর থাক এবিপি লাইফে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।